এই সিদ্ধান্তহীনতার ব্যাপারে আমার মনে হয় এগিয়ে যাওয়ার চাইতে আমরা আরো পিছিয়ে যাচ্ছি। এর নানাবিধ কারণ আছে। একটা হচ্ছে যে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা, সেখানে আমার মনে হয় যে উই আর নট পুটিং রাইট পিপল ইন রাইট প্লেসেস, এটা প্রথম ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে রাইটলি অর রংলি সিভিল সার্ভেন্টদের মধ্যে একটা পারসেপশন আছে যে আই নিড টু কাল্টিভেট পলিটিক্যাল লিঙ্কস টু বি এবল টু প্রসপার। সুতরাং তার ডিসিশন কি হচ্ছে তার চাইতে সে পলিটিক্যাল লিঙ্ক কাল্টিভেট করার ব্যাপারে তারা বেশি আগ্রহী। তৃতীয় হচ্ছে যে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে যে ইনসেন্টিভ স্ট্রাকচার, যেটা যে কথাটা প্রফেসর পাপানুকো কিন্তু উল্লেখ করেছিলেন, যে এবং এটা আমি অন্য একটা প্রবন্ধে আমি একবার নিজেও লিখেছিলাম বেশ কিছুদিন আগে। ইনসেন্টিভ স্ট্রাকচারটা হলো, যদি কোনো সরকারি কর্মকর্তা কোনো কাজ না করেন কিন্তু তা কোনো রকমের পলিটিক্যাল লিঙ্ক এস্টাবলিশ করেন, তাহলে তার সিনিয়রিটি এবং লিঙ্কের জোরে তিনি ক্রমশ পদোন্নতি পেয়ে যাবেন। কিন্তু কেউ কাজ করতে গিয়ে যদি একটা ভুলও করে থাকেন, জেনুইন মিস্টেক, তাহলে তাকে ডিফেন্স দেওয়ার মতো কেউ নেই। আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, যে আমি তো একসময় সিভিল সার্ভিস অফ পাকিস্তানে ছিলাম, মানে ফরমার সিএসপি ক্যাডার আর কি। সেই সময় আমাদের মধ্যে এই ক্যাডারটাকে নিয়ে কিছু সমালোচনা বেশ কিছু হয়েছে, কিন্তু এই ক্যাডারের একটা উল্লেখ্য দিক ছিল যে কোনো জুনিয়র অফিসার সে জানতো যে আমি যতক্ষণ পর্যন্ত কোনো খারাপ মোটিভ না নিয়ে কোনো সিদ্ধান্ত না নিচ্ছি, ভালো মোটিভ নিয়ে আমি একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি যদি কোনো ভুলও করে থাকি, আমার সিনিয়র আমাকে ব্যাকআপ করবে। কাজেই এই বিশ্বাসটার উপর ভিত্তি করে তারা একটা তড়িৎ এবং কিছুটা বোল্ড সিদ্ধান্ত, তারা সাহসী সিদ্ধান্ত তারা নিত। আপনি যেটা বলছেন যে রাজনৈতিক একটা প্রভাবের কারণে, মানে সরকারি কর্মকর্তারা তাদের কাজের মধ্যে দক্ষতার প্রমাণ দেয় না, রাজনৈতিক একটা প্রভাবের কারণে। আপনি তো স্যার দীর্ঘদিন একটা রাজনীতির বাইরের একটা সরকারের মধ্যে ছিলেন, সেই সময়ও তো স্যার একই জিনিস দেখা গেছে। স্যার এই জায়গাটা স্যার আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে আপনি প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা সক্ষমতা কোথাও বলছিলেন, তো প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে আগে যার নামটা আসে সেটা হচ্ছে বিনিয়োগ বোর্ড। কারণ এখানে বিনিয়োগকে প্রমোট করার কথা, পাশাপাশি আমরা এক যুগ ধরে শুনে আসছিলাম যে অন স্টপ সার্ভিস হবে, যেখানে জমি ইস্যু, বন্ড লাইসেন্স ইস্যু, বিদ্যুৎ গ্যাসের সংযোগের ইস্যু, পরিবেশ ছাড়পত্র সবকিছু সলভ হবে, কিন্তু কখনোই এই জায়গাটায় কোনো অগ্রগতি আমরা দেখিনি। তো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় হয়তো সেই অগ্রগতিটা হয় না। আপনারা যখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেশ কিছু বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন, চট্টগ্রাম বন্দরে আপনারা বেশ কিছু সংস্কার করেছেন, ওই সময়টাও বিনিয়োগ বোর্ডে এই ধরনের কোনো ধরনের সংস্কার কেন করা হয়নি? বিনিয়োগ বোর্ডের নিয়োগ নিয়েও কিন্তু একটা সবসময় একটা সমালোচনা থাকে, যেটা আপনি মনে একটু উল্লেখ করেছেন। হচ্ছে যে প্রথম প্রশ্ন যেটা ঝুমুর বাড়ির আর কি, যে মানে তত্ত্বাবধায়ক সরকার আমলে ঠিক একই অবস্থা ছিল। এখন এই যে বেসিক ইনসেন্টিভ স্ট্রাকচার যেটা অনেকদিন ধরে চলে আসছে, এটা তো তত্ত্বাবধায়ক সরকারের আমলে পরিবর্তন করা হয় নাই, সত্যি কথা। কারণ একটা কারণ হচ্ছে যে আপনার দেখতে দেখবে যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুরু থেকে আমরা আমাদের সীমারেখা জানতাম, বিশেষ মানে সীমারেখা মানে টাইম লিমিট অব দি গভর্নমেন্ট। এবং আপনাদের হয়তো খেয়াল আছে যে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার উইদিন লেস দ্যান 6 months পাবলিকলি অ্যানাউন্স করা হয়েছে 2008 ডিসেম্বরের মধ্যে নির্বাচন অবশ্যই হবে। কাজে এর মধ্যে আমাদের অনেক কিছু দেখতে লেগেছে, যার কারণে সবকিছু হয়তো সমানভাবে আমরা দেখতে পাই না, সেটা একটা বলতে পারেন এখন আমাদের ব্যর্থতা বলেন বা যাই বলেন আর কি। তো এখন এখানে এই যে মূল ইনসেন্টিভ, সে সময় ঠিক পলিটিক্যাল ইয়ে ছিল না, কিন্তু ইনসেন্টিভ স্ট্রাকচারের যে প্রবলেমটা, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল লিঙ্কস, সেই প্রবলেমটা তখনও ছিল, যে আমি যদি কাজ না করি তাহলে তো আমার খুব একটা কিছু ক্ষতি হবে না আর কি, কাজ করে তারপরে আবার ওইদিকে যে কাজ করতে গিয়ে যদি ভুল করি তাহলে আমাকে কে ডিফেন্স দেবে আর কি। তো সেটা একটা। আর বিওয়ের ব্যাপারে যেটা বলা হয়েছে যে আপনার এই যে ডায়াগনোসিস, এটা আমরা সম্পূর্ণ একমত, এবং এই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছিলাম, এবং ওই বেটার বিজনেস ফোরাম যেটা আমরা করেছিলাম তার একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল বিওআই রিফর্মের জন্য,
এবং তারা একটা রিপোর্টও তৈরি করেছিল, কিন্তু সেই রিপোর্টটা আমাদের হাতে এসছে একদম শেষ সময়, এবং সেই রিপোর্টটা আরো পর্যালোচনা করার প্রয়োজন ছিল আর কি। কারণ একটা টাস্ক ফোর্স করে দিলে সাধারণত যে রিপোর্ট আসে সেটা তো পুরোটাই ইমপ্লিমেন্ট করা যায় না স্ট্রেট অ্যাওয়ে, কিন্তু সেই প্রক্রিয়াটা তো থেমে গেছে। এখন বেটার বিজনেস ফোরাম বলেও কিছু নাই, রেগুলেটরি রিফর্মস কমিশন বলেও কিছু নাই। আর ওইখানে যে প্রক্রিয়াটা আমরা শুরু করেছিলাম, একটা রিপোর্ট নিশ্চয়ই বিওআইতে আছে বা প্রধানমন্ত্রীর দপ্তরে আছে, কেননা বিওআই ওয়ার্কস আন্ডার দি প্রাইম মিনিস্টার সেক্রেটারি, কিন্তু সেটার আর কোনো অগ্রগতি হয়নি। জনাব আজিজ খান, আপনার কাছে যে ঝুমুর বাড়ির প্রশ্ন ছিল যে গ্যাস বিদ্যুতের অবস্থা নিয়ে। না, আমি বলতে চাই যে বাংলাদেশের তো ব্যবসায়ীরা এবং বাংলাদেশের জনগণ সবচেয়ে অ্যাডভার্স সিচুয়েশনে কাজ করে, মানে ব্যবসায়ীদেরকে তো কোনো রকম সাপোর্ট আছে কোনো জায়গা থেকে বলে আমি জানি না, মানে 21 পদকও পাই না, কোনো কিছুই পাই না, কিন্তু ইনসেনটিভটা কিন্তু আপনারাই আগে পান, বিদ্যুৎও পাই না, গ্যাসও পাই না। বিশ্বমন্দার সময় কিন্তু আপনারাই আগে সরকারের কাছ থেকে সহায়তাটা পেয়েছেন। ওটা তো বিশ্বমন্দার জন্য, কিন্তু কেউ সহায়তা পেয়েছে বলে আমার জানা নেই, মানে শোনা গেছে কিন্তু আসলে পাওয়া গেছে কতদূর। একটু আমি দর্শক একজন আছেন, তার প্রশ্নটা নিয়ে নেই, তারপরে আপনি কন্টিনিউ করুন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে হুমায়ুন কবির। জি বলুন। আজকের অনুষ্ঠানে সম্মানিত উপস্থাপিকা এবং শ্রদ্ধেয় অতিথিবৃন্দকে অন্তরের শ্রদ্ধা জানিয়ে শিল্পপতি জনাব আজিজ খান স্যারের কাছে আমি একটি বিনীত প্রশ্ন করতে চাচ্ছি। আমাদের দেশে যে জিনিসটি পরিলক্ষিত হচ্ছে দীর্ঘ বছর যাবৎ, একটি দল ক্ষমতায় যায়, আরেকটি দল বিরোধী অবস্থানে থেকে বিরোধিতা করতে থাকে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, যার ফলে অন্যতম শর্ত যেটা বৈদেশিক বিনিয়োগের, সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, এটার অভাব দেখা দিচ্ছে। এই অবস্থায় আপনি কতটুকু মনে করেন যে বৈদেশিক বিনিয়োগ আমাদের দেশে সম্ভাবনাময় এই রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনার এই প্রশ্ন এবং আপনি যা বলছেন তা আমরা কন্টিনিউ করব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন।